আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগের শুরুটাই দেখতে পাচ্ছেন ফয়সালকে দিয়ে। তো ফয়সাল বসেছিল ওইখানে, ভাবলাম যে আজকে ফয়সালকে দিয়ে ব্লগটা শুরু করি। ওর মতো ও যেখানে বসে থাকে সেখানে দেখেন বসেছিল, আর আমার মতো আমি কাজকর্ম করতেছিলাম। আমি চুলায় ভাত বসাই দিব, চুলায় পানি দিছি। আমি বারবার ওরে ওই দিকে সরাইতেছিলাম, ও বারবার খালি ঘেঁষা ঘেঁষা চুলার সাইডে বসতেছিল, কারণ আগুন জ্বলতেছে। তো ও যদি ঘেঁষে এত, তাহলে হয়তো বা একটা ক্ষতি হয়ে যাবে। এর জন্য আমি বারবার ওইদিকে সরাইতেছিলাম, আর ও খালি এদিকে মানে বসতেছিল। তারপরে লাস্টে একটা ধমক দিছি যে এইখানে চুপ করে বসে থাকবে, এখান থেকে একটু লড়বি না, মানে ইশারায় বুঝাই দিছি। তো তখন বুঝতে পারছে, পরে বসে আছে। তো হাতের মধ্যে দেখেন মালটা, ওর হাতে মালটা সব সময় থাকেই। আর একটা ছোট বল দিয়ে খেলতেছে। আর আমার মতো আমি আমার যে কাজকর্ম, আজকে মাছ রান্না করব, মাছ ভিজাইছি। তো এখানে এই যে চাল ধুয়ে নিলাম, চাল তো সকালে ভিজাই রাখছিলাম, চাল ধুয়ে নিলাম। তো এক এক করে সব কাজকর্ম গুছাই নিচ্ছি। তো রান্না বসাই দিব। আজকে রান্নাঘরে তাড়াতাড়ি চলে আসছি, কারণ আমার ম্যাডাম খুব তাড়াতাড়ি এখন বাসায় চলে আসে। যেহেতু স্কুলে এখন বেশি ক্লাস হয় না, সব মানে স্টুডেন্টদের ছুটি, আর শুধু টিচাররা স্কুলে যায় কিছু কাগজপত্র এগুলো আছে, এগুলো গুছানোর জন্য, প্রতিদিন চেক করার জন্য। তো আজকে হয়তোবা ঈদের একদিন আগে আমার ম্যাডামের স্কুল ছুটি হবে, তখন সে বাসায় থাকবে আর কি। তো ছুটি থাকবে 3-4 দিন, আবার নেক্সট সামনের সপ্তাহে রবিবার থেকে আবার স্কুল খোলা। কেননা ওদের স্কুলে এক্সাম হবে। তো এই জন্য ঈদের পরে আগে কি করতো, যখন হচ্ছে অন্য একটা সরকার ছিল, ওই যে সুলতান কাবুস ছিল, ওই সুলতান কাবুস থাকাকালীন ঈদের রোজার মধ্যে পরীক্ষা হয়ে ঈদের আগে ছুটি হয়ে যেত। ঈদের পরে ওরা আর কোনো ক্লাস করতো না, এমন ছিল। কিন্তু এখন এই নতুন সুলতানের নতুন সিস্টেম, এখন ঈদের পরে ওরা ক্লাসে যায়, ক্লাস করে, এক্সাম দেয়, তারপরে ছুটি হয়। তো আমার ম্যাডামের মুখে একটা কথা শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল। তো সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব, এখানে আর বলবো না। ওইটা আপনাদের সামনে, ক্যামেরার সামনে এসে ওইটা নিয়ে কথা বলবো, এটাতে আর বলবো না। তো আমি আজকে সালোনা রান্না করব, যেহেতু আর বেশি দিন নাই বাংলাদেশে যাওয়ার। পরে ম্যাডামের মেয়েদেরকে জিজ্ঞেস করলাম যে কি রান্না করব, ওরা বলে যে সালোনা রান্না করতে, কারণ আমি চলে গেলে ওরা এই খাবারটা খাইতে পারবে না, এটা ওরা অনেক বেশি পছন্দ করে। তো যে কদিন আসি ওদের বেশি বেশি যাতে এই খাবারটা রান্না করে খাওয়াই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো কয়দিন আগে ওই যে মাছ নিয়ে আসছিল, যে আমি বললাম আপনাদেরকে যে এটা কি রুই মাছ নাকি। তো খাওয়ার সময় মাছটা রুই মাছের মতো টেস্ট লাগছে, কিন্তু রুই মাছ কিনা আমি জানি না। তো ওই মাছই ছিল, ওই দিন রান্না করছিলাম, আর এক পলিথিন ছিল, আজকে বের করছি, ভাবলাম যে আজকে রান্না করে শেষ করে ফেলি। তো ওই মাছ দিয়েই সুন্দর করে ভাইজা এই সবজি দিয়ে রান্না করব। আলু, বেগুন, টমেটো এগুলা নিয়ে নিছি, আর কয়েকটা ভেন্ডি নিছি। ভেন্ডি আমার ম্যাডামরা পছন্দ করে না, কিন্তু আমি আনাম কয়েকটা ভেন্ডি দিব, কারণ ভেন্ডি আমার খেতে ভালো লাগে। পরে আমি আমার ম্যাডামের ছোট মেয়েকে বলছি যে তোরা তো ভেন্ডি খাইতে পছন্দ করস না, বলে না আমরা খাই না, ফালাই দিই। আমি বলছি ফালাই দেওয়ার দরকার নাই, তোরা ভেন্ডি খাওয়ার সময়, তরকারি নেওয়ার সময় ভেন্ডি নিস না, ভেন্ডি এক সাইডে রেখে দিস, কারণ আমার ভেন্ডি ভালো লাগে। মানে ভেন্ডিকে ওরা বলে বামিয়া। তো আমি ওদের সাথে আর কি আরবিতে বলতেছিলাম, পরে বলছে আচ্ছা। পরে দেখি খাওয়ার সময় আমার ম্যাডাম ভেন্ডি সব ভাইসা ভাইসা এক সাইডে রেখে দিছে, নাই উনি আর কি। কারণ নিয়ে ফালাই দিয়ে কোনো লাভ আছে? চা আমি খাবো, কাজে লাগবে। তো আমি এখানে বেগুন কাটতেছিলাম অনেক বড় বড় করে। তো বেগুন গলে যাবে, এখানকার বেগুন গলে যায় একদম। তারপরও তরকারির বেগুন বড় করে দিলে এমনিতে গলে যায়, আর ছোটো করে দিলে তো আরও একবারে মনে করেন যে ডাল হয়ে যাবে, বেগুনই খুঁজে পাওয়া যাবে না। তো এই জন্য বড় বড় করে কাটতেছিলাম, ভেন্ডি কাটতেছিলাম। আজকে সকালে ম্যাডামের মেয়েদের চুল বাঁধতে গিয়া জিজ্ঞাসা করলাম যে বাবা কি খারুপ কিনছে কিনা, মানে খারুপ এখানে ওরা খাসিকে খারুপ বলে। তো জিজ্ঞেস করলাম যে ওরা কি খারুপ কিনছে। তো ম্যাডামের মেয়ে বড়টা বলতেছে যে 15 দিন আগে আমার কফিলে খারুপ কিনে রাখছে, যেখানে পালে, যেখান থেকে মানে উনি এই দেশে তো হাট বসে না ওইরকম যে হাটে গিয়া কিনবে। যারা যারা মানে এগুলা পালে,
তাদের ওইখানে গিয়া মাজরায় পালে, ওইখানে গিয়া তারা দেখা পছন্দ করে রাইখা আসে, ঠিক আছে। চিহ্ন দিয়া রাখে, নাম লেখা রাখে, যার যেটা পরে গিয়া ওইটা নাম দেখা নিয়ে আসে। তো 15 দিন আগে আমি একবার বলছিলাম যে আমার কফিলে খারুপ কিনতে যাচ্ছে, তো ওই দিনই কিনছিল উনি, কিনা ওই মাঝরাতে রাইখা আসছে, যারা পালে ওনাদের কাছে রাইখা আসছে। তো আজকে হচ্ছে সোমবার, তো বুধবার, আগামীকাল সরি, দেখছেন আমার কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কেন আমি নিজেও বুঝতেছি না। তো আজকে হচ্ছে সোমবার, আগামীকাল মঙ্গলবার, বুধবারে আমাদের এখানে ইনশাল্লাহ ঈদ হবে। তো মঙ্গলবারের বিকেলবেলা আমার বাসায় ওই খারপ নিয়ে আসবে, আর আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমার কফিলে কেমন খারাপ কিনা নিয়ে আসলো, কত বড়, এটা অবশ্যই আমি শেয়ার করব, ঠিক আছে। আর যখন ফয়সাল খারপ দেখে বাসার ভিতরে, তো ওই খালি মানে ফু ফু করে ভয়ে, বুঝছেন। যাই হোক, এরকম করে। তো এটা নিয়ে আমার ম্যাডামের মেয়ে আর আমরা সকালবেলা হাসাহাসি করতেছিলাম যে ফয়সালে এরকম করে খারাপ দেখলে। তারপরে ওরা বলল যে আগামীকাল বিকালবেলা খারুপ নিয়ে আসবে বাসায়, আনলে পরে আমাকে বলতেছে যে তুই ভিডিও করবি, আমি বলছি হ করবো, করিস, সমস্যা নেই। পরে আমি আবার ওদেরকে বললাম যে আমি তো ঈদের আগে আমার বাসার পুরা উঠান আমি ধুইয়া পরিষ্কার করি, তো এইবার ঈদে যেহেতু কোরবানির ঈদ, আমি ঈদের আগে ধুবো না হচ্ছে উঠান, কারণ উঠানে বসে হচ্ছে মাংস বানাবে, আবার ওই খারুকটা ওইখানে কোরবানি করবে, তো এই রক্ত দিয়ে আবার সেই উঠান নষ্ট হয়ে যাবে। আবার যেহেতু আগামীকাল ঈদের আগের দিন বিকালবেলা খারুকটা নিয়ে আসবে, তো ওইখানে উঠানে বাইন্ধা রাখবে, ও হচ্ছে ওইখানে পটি করবে, আবার মনে করেন যে খাবার টাবার দিব, এগুলা খাবে, নোংরা করবে, ঘাসটা সাইনা দিবে, তো সেই ক্ষেত্রে উঠান আবারও সেই নোংরা হয়ে যাবে। তো এই জন্য আমি ম্যাডামের বড় মেয়েকে বললাম যে আমি ঈদের দিন বিকেলে নইলে ঈদের পরের দিন আমি উঠান ধুমো, কারণ ঈদের দিন কোরবানি দিবে, ঈদের দিন ধুমো না, ম্যাডামকে বলার জন্য। কারণ আমার ম্যাডাম পরে যদি মনে মনে ভাবে যে কিরে এই ঈদে আমি কেন উঠান ধুইলাম না, ওদের তো আবার একটু আউট নলেজ কম, মানে এই জিনিসটা ফিল করবে না যে কোরবানি দিবে আবার তো নষ্ট হয়ে যাবে উঠান, তো ডাবল করে। তো এই নলেজটা ওদের নাই, এজন্য আমি ম্যাডামের মেয়েদেরকে আগে বলে রাখলাম যে আমি ঈদের দিন বিকালে নাহলে ঈদের পরের দিন উঠান ধুমো। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে দেখেন এখানে মাছ ভাজতেছিলাম, আমি খুব মশমশা করে আর কড়া ভাজতেছিলাম, কারণ এই মাছটা কড়া করে না ভাজলে আমার কাছে মনে হয় ভাল লাগবে না, আর এজন্য কড়া করেই ভাজতেছিলাম। তো ভাজা প্রায় হয়ে গেছে, হয়ে গেলে তরকারিটা বসাই দিব। তো তরকারি তো বসাই দিছি ওই চুলায়, আর এই চুলায় হচ্ছে মাছ ভাজা নিতাছি। অনেকগুলাই মাছ দেখতে পারতেছেন আপনারা, কারণ এই মাছে অনেক বেশি কাটা গোটা ছিল। তারপরে যে মাথার যে অংশগুলো এগুলা ভাগ করে কেটে নিয়ে আসছিল, তো আমি কিছুই ফালাই নাই, ভাবলাম সব কিছুই ভাইজা টাইজা রান্না করি, হয়তো বা খাইতে ভালো লাগবে, তো এই জন্য আমি সবই করছিলাম। পরে যখন খাবে তখন এই কাটা কোটা তো ফালাই দিবে, মাছ বেশি থাকবে না, এর জন্য বড় বড় দেখা যাচ্ছে আর অনেকগুলো দেখা যাচ্ছে। তো আমার আগে আমি তরকারিটা রান্না করে নিছি, পরে মাছ ভাজছি, এতে করে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাঘরে ঢুকলে মনে হয় যে তাড়াতাড়ি সে কাজ শেষ করে বের হইতে পারলে বাঁচি। আর রান্নাঘরে এসি সারি নাই, কারণ সব রুমে এসি চলতেছে, ম্যাডামের 2 মেয়ে পড়তেছে ওই 2 রুমে এসি, তারপরে আমার কফিলে ঘুমাচ্ছে রুমে, সেই রুমে এসি চলতেছে, আবার ওই ছোট মেয়েটা বৈশা রয়েছে সেই রুমে এসি চলতেছে, সব রুমে এসি চলতেছে, এর জন্য আমি রান্নাঘরে এসি সারি নাই। কারণ সারা দিন এই যে আমার কফিলে ডিউটি করে না, পইরা ধইরা যে ঘুমায়, সারাটা দিন ঘরের ভিতরে এসি ছাইরা ঘুমায়। তারপরে কি করে উনি সারাদিন এসি ছাইরা ঘুমায়, আবার যখন ওই পোলাপানগুলা এসি ছাইরা পড়াশোনা করে ওদের সাথে গিয়ে আবার ক্যাটক্যাট করে ওরা কেন এসি ছাড়ছে, তাইলে ঘরের ভিতরে ওরা পড়াশোনা করে এসি ছাইরা গরমের ভিতরে পড়বো, এই জন্য ওরা এসি ছাড়ে। কিন্তু সে তো সারাদিন এসি ছাইরা দিয়ে পয়রা ধরে ঘুমায়, সেটা সমস্যা নাই, কিন্তু পোলাপানার লাগে উদয় ক্যাটক্যাট করে। পরে আমার ম্যাডামের মেয়ে আছে না, ও হচ্ছে ম্যাডামের মেঝো মেয়ে, বড়টা তো কিছু বলে না, বড়টা একটু আবার মানে একটু বোকা টাইপের, কিন্তু মেঝোটা আবার একটু চঞ্চল বেশি। তো মেঝোটা আবার ম্যাডামকে বইলা দিয়েছে যে বাবা এরকম করে আমগুলোকে চিল্লাইছি সারলে, পরে ম্যাডামে চিল্লাইছে আমার কপিলের সাথে যে উনি কেন মেয়েদের সাথে এরকম করে,
গরমের মধ্যে এসি ছাড়বে না, এসি না ছাড়া ওরা পড়াশোনা করবে কিভাবে? এইখানে ওমানের যে গরম, যারা ওমানে থাইকা গেছেন কিংবা ওমানে থাকেন তারাই একমাত্র বলতে পারবেন। আর দিনের বেলা মনে করেন যে ওয়াশরুমের পানিও হাত দিয়ে ধরা যায় না, হাত পুইরা যাবে এরকম অবস্থা পানি। তো এখানে গরম, এতটাই গরম, চিমসায়না গরম, যে এইভাবে থাকা যায় না, অনেক গরম অনেক। বাংলাদেশে তো গরম আছে ঠিকই, কিন্তু এখানকার গরম অনেক বেশি গরম। আশেপাশে কোনো গাছগাছালি নাই, ঘরবাড়ি নাই, মরুভূমির মতো প্রচণ্ড রোদের তাপ এখানে। এখানে আমি আম কাটতেছিলাম, এগুলা হচ্ছে ইয়ামেনি আম। এর আগে আম নিয়ে আসছিল, ওইটা আবার অন্য আম ছিল। তো ওই আমের আঁশ প্রচুর ছিল, হচ্ছে খাইতে গেলে দাঁতের গোড়া দিয়ে আমের আঁশ ঢুইকা ঢুইকা থাকতো। পরে আমি কয়েকদিন আমই খাই নাই, ওই অবস্থা, দাঁতের গোড়া দিয়ে এই যে মোটা মোটা আঁশ যাইতো। আর এই ইয়ামেনি আম, এটার কোনো আঁশ নাই, কিন্তু এই আমটা প্রচণ্ড মিষ্টি, অনেক ভালো। তো আমি কিছুদিন আগে একজনের একটা ভিডিও দেখছিলাম, সে বলতেছে যে ওমানে নাকি একটা আমের দামই নাকি 1 কেজি আমের দাম নাকি 1 লাখ টাকা। মানে আমি এগুলা আমি শুনে মানে কি বলবো বুঝেন, মানুষের সাথে কমেন্টে তর্কে করার চেয়ে নীরবতাই ভালো, তাই না? উনি ওনার ব্লগে বলতেছে ওমানে নাকি 1 কেজি আমের দামই নাকি 1 লাখ টাকা। এটা কোনো কথা? আমি তো এতদিন ধরে এখানে থাকি, আমি কখনো শুনি নাই। যাই হোক, ওনার ভিডিওটা আমি দেখে আমি আমার ম্যাডামের মেয়েদের কাছে বললাম যে ওমানে নাকি একটা আমের দাম নাকি এত টাকা। তো ওরা বলতেছে কে বলছে? পরে আমি বলতেছি একজনে বললো, এরকম ভিডিওতে শুনলাম। তো ওরা এই কথা শুনে বলে কি, হাদা মুস্তাহিল। মুস্তাহিল মানে ওরা খারাপ, যে এই কথা বলছে সে খারাপ, মিথ্যা কথা বলতেছে। তো বলতেছে ওরা, এটা মুস্তাহিল কুজ্জুবি, কুজ্জুবি মানে কুজ্জুবি মানে মিথ্যা কথা, ঠিক আছে? তো এগুলা বলতেছে আমাকে। তো আসলে মানে ভিডিওতে এসে ভুলভাল তথ্য এগুলা দেওয়া না, এগুলা আসলে উচিত না। ভিউ বাড়ানোর জন্য ভুলভাল তথ্য দেওয়া, উল্টাপাল্টা কথা বলা, এগুলা কখনোই উচিত না। অনেক মানে আমি কি বলবো, অনেকের ভিডিও দেখি, সত্যি কথা, আমি যাদের ভিডিওতে ভিউ কম তাদের ভিডিও দেখি। যারা সেলিব্রিটি ভিউ অনেক বেশি, আমি তাদের ভিডিও দেখি না। কেননা আমার কি মনে হয় যে যাদের মানে ভিউ কম, তারপরে যারা হচ্ছে শুধু ইউটিউবের টাকা দিয়ে চলে, তাদের আর কোনো ইনকাম নাই, তাদের ভিডিও দেখা উচিত। কেন জানেন? গরিব, হয়তো বা অনেক কষ্টে জীবনযাপন করতেছে, ইউটিউবে আসছে নিজেকে স্বাবলম্বী করার জন্য কাজে, এরকম মানুষের ভিডিও আমি দেখি। কেননা আমি চাই যে আমার একটা ভিডিও দেখার মাধ্যমে তাদের কিছু উপকার হোক, তারা কিছু টাকা ইনকাম করুক। এই জন্য আমি তাদের ভিডিওগুলো দেখি, যাদের ভিডিওতে অনেক বেশি ভিউ। এই দেখেন রাকিব, অন্তরা, তারপরে আরও অনেকের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এরা সেলিব্রিটি, ঠিক আছে? এরা ভিডিও ছাড়লেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আমি কিন্তু এদের ভিডিও জীবনেও আমি টাচ করে দেখি না, কারণ আমার ভালো লাগে না। যারা হচ্ছে গরিব, হচ্ছে ইউটিউবে তাদের সম্বল, আমি তাদের ভিডিও দেখি, যে না, আমার দেখার মাধ্যমে তারা কিছু টাকা ইনকাম করুক, এই কাজটা আমি করি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার অনেকের ভিডিওই দেখা হয়, কিন্তু কমেন্ট আমি করি না। কারণ কমেন্ট করলে হচ্ছে সময়ের ব্যাপার। আমি অনেক সময় দেখা যায় ভিডিও ছেড়ে কাজ করি আর কথা শুনি, আর হচ্ছে ভিডিও আমি কাজ করি। তো সেই ক্ষেত্রে ওনাদের কথাগুলো যখন শুনি তখন তো এরকম উল্টাপাল্টা যে তথ্যগুলা দেয়, তো এগুলা শুনলে না অনেক সময় কমেন্ট করতে মনে চায় যে আসলে এরকম এগুলা মিথ্যা কেন বলতেছে। কারণ আমিও তো মানে থাকি, কখনো তো শুনি নাই যে 1 কেজি আমের দাম 1 লাখ টাকা, এটা কোনো কথা? তারপরে আবার হচ্ছে উনি কাজ করে হচ্ছে একজন আরবিদের বাসায়, কিন্তু উনি সবসময় ভিডিওতে এসে বলে যে উনি ওনার নিজের বাড়ি এটা, তারপরে ওনার ভাইয়ের 4-5টা গাড়ি আছে, ভাইয়েরও 3-4টা বাড়ি আছে ও মানে। ভাইরে ভাই, এরকম মিথ্যা কথা বলার থেকে সত্য কথা বলে ভিডিও বানানো ভালো। কেন? আপনি যে কাজ করেন এটা বললে কি আপনার কি মান সম্মান কমে যাবে? কখনোই না। এতে করে আপনার আরও মানুষে আপনার ভিডিও দেখবে, ঠিক আছে? কারণ প্রবাসী মেয়েদের ভিডিও দেখার জন্য বাংলাদেশে অনেকেই আগ্রহী হয়, কারণ প্রবাস সম্পর্কে জানতে চায়। তো এখানে ভুলভাল কথা বলে মিথ্যা তথ্য দিয়ে কোনো লাভ নাই। এটা কি কোনো কথা যে
বাংলাদেশিরা ওমানে আসে কাজে ধরলাম বিজনেসই করে, তারপরে কি উনি 4-5টা গাড়ি কিনে এখানে ফালাই থুয়ে দিবে? বিজনেস করার ক্ষেত্রেই হোক, এই ওমানিদের গাড়ি দেখায় দেখায় বলে যে এটা আমার ভাবিদের গাড়ি, এই যে আমার ভাবিদের 5টা গাড়ি, এটা ওইটা, মানে ওমানিদের আত্মীয় স্বজনদের উনি ভাবি বানায় ফেলছে। হ্যাঁ, ওমানিদের গাড়িকে উনি ওনার ভাবিদের গাড়ি বানায় ফেলছে এরকম। তারপরে ভিডিওতে যে বাচ্চাগুলার শেয়ার করে, কয় এটা আমার ভাবির বাচ্চা, এগুলো ওমানিদের বাচ্চা। আরবিদের বাচ্চা আর অন্য বাংলাদেশিদের বাচ্চা, এগুলারে দেখলেই বোঝা যায়, বুঝছেন? এগুলারে দেখলেই বোঝা যায়। তো মানুষরা এত বোকা কখনো ভাবা উচিত না। ভিডিও বানাচ্ছেন, হয়তো বা আপনি আপনার লাইফটাকে হাইড করে রাখতে চাচ্ছেন, প্রকাশ করতে চাচ্ছেন না, তাই বলে যে প্রতিনিয়ত এত মিথ্যা কথা বলে ভিডিও বানাইতে হবে এমন কিছুই না। কাজ করে খান, এটা কি বললে কি কোনো মান সম্মান কমে যাবে? ও বিদেশে আইসা কাজ করে খান, সেটা সমস্যা নাই, কিন্তু এটা শেয়ার করলে পাবলিকের কাছে আপনার মান সম্মান কমে যাবে। তার মানে কি আপনি আপনার নিজের প্রতি নিজে কনফিডেন্স নাই, আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্স নাই, এর জন্য আপনি প্রতিনিয়ত ভিডিওতে আইসা মিথ্যা বলেন। তো এইসব নিয়ে না হচ্ছে আমি কথা বলার কোনো ইচ্ছা নাই, তারপরও কথায় কথায় আমি বলে দিলাম যে এত মিথ্যা কথা মানুষ কিভাবে বলে। তো যাই হোক, এইখানে বিকেলের রান্না বান্না ছিল, আমি এই যে বার্গার ভাজতেছিলাম আর ওই চুলে আলু ভাজা বসাই দিছি। তো আজকে বিকেলে যে বার্গার আর হচ্ছে আলু ভাজা, এগুলাই আজকের বিকেলের রাতের খাবার। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। 4:30টার সময় ঘুম থেকে উঠে রান্নাঘরে আসছি, একটু দেরি করে আসছি, কারণ এগুলা গরম গরম ভাইজা স্যান্ডউইচ বানালে ভালো লাগে, নাহলে আগের থেকে যদি ভাইজা রাখি তাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর ছোট একটা ইসের ভিতরে যে আলু ভাজতেছিলাম অল্প তেল দিয়া, কারণ ভাজা শেষ হলে তেল ফালাই দিব, এর জন্য বেশি তেল আর এখানে দেই নাই। আর বড় বড় ইসে পাতিলেও ভাজতেছি না, ছোট পাতিলায় ভাজবো, অল্প তেল ব্যবহার করব, একবার রান্না করে একবারই ফালাই দিতে হবে, এর জন্য এত তেল নষ্ট করে কোনো লাভ নাই। তারপরে তো বার্গার যাইতে যাইতে ভাজতেছিলাম। ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।